বাংলাদেশের বিভিন্ন জেলাতে কুল বা বরই চাষে প্রাচুর্যতা দেখা যায়, তবে মাদারীপুর জেলার ক্ষেত্রে চিত্রটা একটু ভিন্ন। চরবেষ্টিত এলাকা হওয়ায় এখানে অন্যান্য ফসলের আবাদ ভালো হলেও বরই চাষ খুব একটা বিস্তৃত লাভ করেনি। তবে এখানকার যে কৃষি কর্মকর্তারা আছেন, জেলার কৃষি কর্মকর্তাদের সহযোগিতায় কৃষকেরা বরই চাষে উদ্বুদ্ধ হচ্ছেন এবং বিশালভাবে তারা বরই চাষ করার জন্য বেশ আগ্রহ প্রকাশ করছেন। তারই ধারাবাহিকতায় আজকে আমরা চলে এসেছি মাদারীপুর জেলার রাজৈর উপজেলার একটি বরই বাগানে। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি RTV নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ফারজানা আফরিন পূর্বা। আজকে আমরা যে কৃষকের সাথে আপনাদেরকে পরিচয় করে দিব, তার কাছ থেকে শুনবো যে তিনি কিভাবে এই বিস্তৃত কুলের বাগানটি গড়ে উঠেছেন। এখনো 200-র মতো চারা আছে। কৃষি অফিস আমাদের পরামর্শ দিল যে আপনারা সরজান করে যদি ফসল করেন তাহলে আপনারা মার খাবেন না। চারা রোপণ করব, দূরত্ব নির্ণয় হলো 8 হাত পর পর আমি একটা চারা লাগাবো। ফুল আসার পরে শুধু ছত্রাকনাশক দেওয়া যাবে। নেটিং ছাড়া কোনো বাগান করাই সম্ভব না। ডাল কাটার পরে আবার আরেকটা ফসলের মাঝে আনা যায়। এই বাগানটা ঘেরতে হয়তো আমাদের 15-20 হাজার টাকা খরচ হয়েছে। 3.5 লাখ টাকার মতো পেয়েছি। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আমিও ভালো আছি। তো কৃষি কাজের সাথে কি শুরু থেকে সম্পৃক্ত ছিলেন নাকি কোনো মানে চাকরি বাকরি করতেন? না, কৃষি কাজের থেকে আমি, আমার বাবাও এবং আমিও কৃষি কাজের থেকেই মানে এই অনেক বছর থেকে আমার বাবার সাথে আমি কৃষি কাজ করি। কিন্তু আমার বাবা মৃত্যু হওয়ার পরে এই কৃষি কাজগুলো আমি এবং আমার ভাই ধরে রাখি। ধরে রাখার পরে আপনার এই জমিগুলো আপনার ওই সময় পানি ছিল, যেমন 88, 97, এই 89 এইগুলোতে পানি ছিল। পানি থাকার পরে আমরা এই জায়গায় এক ফসল বা পাট এগুলা করতাম। তাছাড়া মাদারীপুর জেলা তো চরবেষ্টিত এবং এখানকার আমরা জানি যে খুব একটা জায়গা পাট করতাম। এখন আর কি এই যে মনে করেন এই জমিগুলো আমাদের ওই পাট ধান এগুলো আমাদের মোটামুটি ভাবে লাভ হতো না। কৃষি অফিস রুহুল আমিন ভাই অফিসার উনি আসতো আমাদের এখানে, অন্য অন্য ফসল দেখাইতো। দেখানোর পরে একদিন বললো যে এখানে যে জমিটা এইভাবে পড়ে রয়েছে এটা তুমি আপনারা সরজান করেন। সরজান করে একটা ফসল করলে হয়তো লাভবান হয়। সরজান কি কোনো বিশেষ পদ্ধতি বা এটা কি, এটার কাজ কি আসলে? সরজান পদ্ধতি হলো, বিশেষ পদ্ধতি হলো যে সরজানটা নিচু জমি থাকলে ওই জমিতে পানি হইয়া হয়তো ফসল মারা যায়। মারা গেলে ওই জায়গায় কৃষক মাইর খায়, আমরা মাইর খাই। এই অবস্থায় এই যে কৃষি অফিস আমাদের পরামর্শ দিল যে আপনারা সরজান করে যদি ফসল করেন তাহলে আপনারা মার খাবেন না। এখন ওই যে সরজান পদ্ধতিটা, সরজান পদ্ধতিতে আমরা আগে এই জমিতে এক ফসল করতাম বা 2 ফসল করতাম। ওই সরজান পদ্ধতিতে যেমন কুলটা ডাল কাটার পরে আবার আরেকটা ফসলের মাঝে আনা যায়। আনলে ও ফসলটা আপনার আমরা মার খাই না, ওই ফসলটা আমরা লাভবান হই। এরকম ভাবে আমরা এই কুল বাগানের এই সরজান পদ্ধতিটা শুরু করি। তার মানে বুঝলাম যে যেখানে নিচু এলাকা, যেসব নিচু এলাকাগুলো আছে যে পানি নিষ্কাশন ঝামেলা হয় বা জায়গা খালি পড়ে থাকে, সেই সব জায়গাতে কৃষকেরা চাইলে এই সরজান পদ্ধতিতে চাষাবাদ করতে পারে এবং কোনো ফসল তাহলে আর বৃথা যাবে না। আপনি বলছিলেন যে আপনারা 2 ভাই মিলে শুরু করেছিলেন, তাই তো? তাহলে কুল বাগান কি দুজনের সমন্বিত একটা বাগান নাকি? দুজনের সমন্বিত একটা বাগান। আচ্ছা, তাহলে 2000 কত সালে বললেন শুরু করেছেন? 2021 সালে শুরু করছি। 21 সালে, তার মানে এখন প্রায় 4 বছর তো হয়ে গেছে। প্রায় 4 বছর হয়ে গেছে। কতগুলো চারা নিয়ে শুরু করেছিলেন প্রথমে? 225টা চারা। আচ্ছা, আর এখন বর্তমানে কি অবস্থায় আছে? এখনো 200-র মতো চারা আছে। প্রথম দিকে কেমন আপনি লাভ করেছেন এখান থেকে? প্রথম বছর একটু কম হয়েছে, যে বছর লাগাইছি ওই বছরই আমার ফলন আসছে। আচ্ছা, কিন্তু একটু আগাম লাগাইতে হবে। যেমন এই অবস্থায় এখন যদি লাগাই আগামী বছরে আমি ফল পাবো। প্রথম বছর তো ফলন এমনিতেই কম হয় এবং দ্বিতীয় বছরে যেটা আপনি বললেন যে বেশ ভালো লাভ করেছেন, তার মানে বলা যায় আপনি নিশ্চয়ই কি বাম্পার ফলন ফলাতে পেরেছিলেন কিনা? দ্বিতীয় বছর আমি দ্বিতীয় বছরও একটু ভালোই পেয়েছি, এই বছরও আরো ভালো পাবো আশা করি। তাই কত ফলন পেয়েছি এবং এই ফলনটা এবার একটু কম, কিন্তু দামে ভালো। ফলন এবার আমি অনেক পাবো আর কি। দ্বিতীয় বছরে কত বোন আপনি এখান থেকে তুলেছেন? 3.5 লাখ টাকার মতো পেয়েছি, আর খরচ লাখ দেড়েক টাকা হয়েছে। তৃতীয় বছর আপনার আরো 5 লাখ টাকা আমি বিক্রি করছি।
2 লাখ টাকা খরচ হয়েছে, 3 লাখ টাকা লাভ হয়েছে। তার মানে আপনি এই নিচু জমিটা কাজে লাগিয়ে এবং শুধুমাত্র বড়ই চাষ করেই প্রতি বছর মানে এক বছর থেকে আরেক বছর আরো বেশি ফলন পেয়েছেন এবং বেশি লাভ করেছেন। হ্যাঁ, বেশি লাভ করেছি। আর মাঝে আমরা মাছও চাষ করেছি সরজানের ভিতরে। মানে এখানে কি ছিল এটা? হ্যাঁ, মাছ এবারও ছিল। মাছ আমি তুলে নিছি এবার। মাছটা আপনার ওই যে পানি বর্ষার সময় মাছ ছাড়ছি, মাছটাও তুলে নিছি। তাহলে আপনার কি মনে হচ্ছে এখন যে আপনাদের এই এলাকায় আসলে কুল চাষের কি বেশ ব্যাপক সম্ভাবনা আছে? হ্যাঁ, ব্যাপক সম্ভাবনা আছে। আরো অনেক বাগান হয়েছে আমাদের পরে। এবং আমি দেখলাম যে এখানে সুন্দর একটা প্রদর্শনীয় আপনি করেছেন, যে মানুষজন যাচ্ছে দেখছে, তো আপনাকে কি তারা কি বলে? আমাদের বলে মানে কি, আমাদের এখানে আইসা ঘুরতে আসে, ছবি তুলতে আসে, দেখতে আসে, খাইতে আসে। আমরা তো অনেক ইসে আছি, মানে অনেক ভালো আছি আর কি, আল্লাহর রহমতে। আচ্ছা, এবং আপনাকে দেখে কি কেউ অনুপ্রাণিত হয়? হ্যাঁ, অনুপ্রাণিত বাগান করছে। আচ্ছা, আপনার দেখা দেখি? হ্যাঁ, অনেক বাগান করছে। এবারও আমার কাছে চারা চাইছে। ও, আপনারা চারাও করছেন? হ্যাঁ, আমার ভাগ্নে আছে শাখার পরে, সেও এবার 1.5 বিঘা বাগান করছে গতবার। এবার সে ফলন পাইতেছে, বিক্রি করতেছে মাল। তার মানে বেশ আপনি অন্যান্য কৃষকদের কাছে একটা সফলতার উদাহরণ বলা যায়। হ্যাঁ, উদাহরণ বলা যায় বলতে আমি ওই যে বললাম যে আমার ভাগ্নে গত বছরে আমাদের দেখা দেখি বাগান করছে, এবার বিক্রি করতেছে 4,000 টাকা মন বিক্রি করতেছে। বাহ, এটা বেশ ভালো একটা দিক। আঙ্কেল, আপনার কাছ থেকে কিন্তু আরো অনেক তথ্য আমাদের জানার আছে, যেহেতু সরজান পদ্ধতিতে আপনি কুল চাষ করছেন এবং সবার কাছে একটা সাফল্যর কি বলবো উদাহরণ হিসেবে আছেন। তো আপনার কাছ থেকে আরো তথ্য শুনবো বিরতির পর। দর্শক, সময় হয়ে গেল একটি বিরতি নেবার। আরটিভি নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠান থেকে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। বিরতির পর সবাইকে স্বাগত জানাচ্ছি আরটিভি নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠানে। দর্শক, বলছিলাম সরজান পদ্ধতিতে কুল চাষের কথা। নিম্নাঞ্চল হওয়ায় মাদারীপুর জেলার কৃষকেরা এই নতুন এই পদ্ধতিতে কুলে চাষাবাদ করছেন। আর এই বিষয়ে আপনাদেরকে ধারণা দিতে এখন থাকছে কৃষি প্রশিক্ষণ সেগমেন্ট। আঙ্কেল, এবার আপনি আমাকে একটু বলেন যে সরজান পদ্ধতিতে কিভাবে কুলে চাষ করছেন, মানে জমি কিভাবে প্রস্তুতি করলেন প্রথমে? সরজান পদ্ধতিতে আমরা প্রথমে এই জমিতে তো আপনার পানি থাকতো এবং এক ফসল হইতো, আর বর্ষায় নিচু জমিটাতে আপনার তলিয়ে থাকতো। কৃষি অফিস বলল আমাদের যে এইটা যদি আমরা সরজান করি এই পরামর্শে, তাহলে আমরা সব ফসলই কুলও করতে পারবো, অন্য ফসলও করতে পারবো, কুলির ভিতরে আমরা অন্য ফসলও করতে পারবো। তাদের পরামর্শে আমরা এই সরজান পদ্ধতি করলাম। আর এই সরজান পদ্ধতিতে আমরা প্রথম জমি চাষটা কিভাবে করলেন? জমি করলাম, জমি আপনার ওই ভেকু দিয়া, কারণ ভেকু দিয়ে না করলে আপনি যদি ওই কোদালি দিয়ে করাইতাম বা ওই যে লোক দিয়ে করাইতাম, তাহলে আমার অনেক টাকা খরচ হইতো। তাতে আমার বেশি টাকা খরচ হয় নাই, অল্প টাকার ভিতরে আমি এই সরজান পদ্ধতিটা করে ফেলছি। করে আমি যে এই কুল বাগানটা করছি তাতে আমার অনেক সুবিধা হয়েছে। এই সুবিধার জন্য আমরা এই কুল বাগান বর্তমানে যে কুলে আমি অনেক, এবং আমি দেখতে পাচ্ছি যে প্রতিটা গাছে একদম মনে হচ্ছে গাছ ভেঙে পড়ে যাচ্ছে ফলের ভারে আর কি। যখন চারা রোপণ করলেন, এরপর বিশেষ কি যত্ন নিলেন? মানে সমতল ভূমিতে তো আমরা যেটা দেখি ওটা হয়তো একরকম যত্ন, কিন্তু আপনি যেহেতু একটা ভিন্ন পদ্ধতি ব্যবহার করেছেন, এটার যত্নটাও নিশ্চয়ই আলাদা। হ্যাঁ, আলাদা বলতে কি, মানে সরজানের ভিতরে যে পানিটা থাকে এতে গাছে এই পানিটা খাইতে পারে। আর প্রথম আমরা সাইড দিয়ে মাদা করলাম, মাদা করে আমি এই গাছগুলা লাগাই দিলাম উপর দিয়া, কাঁচার উপর দিয়ে। কাঁচাটা করলাম না, এই যে কাঁচাটা দেখতে পাচ্ছেন আপনারা, এই কাঁচাটার উপর দিয়ে আমি মাদা করলাম, মাদা করে আমি এই গাছগুলা লাগাইলাম। বিভিন্ন রকমের সার দিলাম, রাসায়নিক সার, গোবর সার, আপনার ওই যে ভার্মি কম্পোস্ট, এগুলা দিলাম, দিয়া চারা লাগাই দিলাম। এই একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব কতটুকু? আমরা এই সরজান পদ্ধতি করার পরে চারা রোপণ করব। চারা হলো প্রথম দূরত্ব নির্ণয় করব। দূরত্ব নির্ণয় হলো 8 হাত পর পর আমি একটা চারা লাগাবো। 8 হাত পর পর চারা লাগাবো। প্রথম হলো মাদা তৈরি করতে হবে। মাদা তৈরি করতে হবে কিভাবে? মাদা তৈরি করতে হবে প্রথম 1 হাত বাই 1 হাত বা 1.5 ফুট বাই 1.5 ফুট গর্ত করতে হবে। গর্ত কইরা আমাদের রাসায়নিক সার এবং ভার্মি কম্পোস্ট সার, বিভিন্ন সার দিয়া আমরা ওই মাটির সাথে মিলে ওই গর্তটা ভরে রাখবো। ভরে রাখার পরে 15 দিন লাগবে ওই সারগুলা চারা লাগানোর উপযুক্ত করার জন্য। তখন ওই 15 দিন পরে আমরা ওই চারা লাগাই দেবো। চারাগুলো আমরা আনাইছি এই কৃষি অফিসের মাধ্যমে। রুহুল আমিন ভাই উনি আমাকে এই চারা সুন্দরভাবে এনে দিয়েছে। হয়তো কোনো জায়গার দিয়ে সাতক্ষীরার দিয়ে বা কোনো জায়গার দিয়ে অর্ডার দেওয়া সুন্দরভাবে অফিসের মাধ্যমেই আইনা দিছে। আমরা ওই চারা লাগাইয়া ওইভাবে 8 হাত পর পর চারা লাগাই দিছি। চারা লাগাইয়া মাঝে মাঝে আমাদের ওই সেচও দেওয়া লাগে।
সেচ দেওয়া লাগবে। কিন্তু সরজান পদ্ধতি যদি থাকে তাহলে আমরা ওই পানিটা যদি ভিতরে ভরা থাকে তাহলে আমাদের পানিটা একটু কম লাগে। আঙ্কেল, এই যে চারা রোপণের পর ফুল আসে, ফুল থেকে ফল হয়, তো এই ফুল থেকে ফল হওয়া পর্যন্ত একটা তো যত্ন নিশ্চয়ই আপনারা নেন, বা কোনো সার বা কীটনাশক এগুলো কি কি ব্যবহার করেন? ফুল হইতে ফুল হওয়ার আগে আমরা ছত্রাকনাশক দিই এবং একটা কীটনাশক দিই ফুল হওয়ার আগে। ফুল আসলে কীটনাশক দেওয়া যাবে না, ফুল আসার পরে শুধু ছত্রাকনাশক দেওয়া যাবে একবারে। তারপরে যখন গোঠা আসবে, গোঠা আসলে আপনার ওই কীটনাশকও দেওয়া যাবে, ছত্রাকনাশকও দেওয়া যাবে। ছত্রাকনাশক কীটনাশক দেওয়া প্রথম 15 দিন অন্তর দিতে হবে, পরে 20 দিন 25 দিন পর এরকম পর্যায়ক্রমে দিয়ে রাখলে তখন আপনার এই কুলটা এই যে দেখুন পরিষ্কার আছে। যদি এই ছত্রাকনাশক না দেই তখন একটা আবরণ পড়ে, আবরণ পড়লে ওইটা বাজারজাত করা সম্ভব হয় না। মাশাআল্লাহ, আপনার এই কুল বাগানে যত আমি গুলো গাছ দেখলাম, প্রতিটা গাছ ভর্তি কুল, এবং প্রত্যেকটা কুলগুলো যেমন দেখতে সুন্দর তেমনি কিন্তু বেশ হৃষ্টপুষ্ট। আঙ্কেল, এই ধরনের হৃষ্টপুষ্ট ফল পেতে কোনো বিশেষ যত্ন বা কোনো মেডিসিন কি ব্যবহার করতে হয় কিনা? বিশেষ যত্ন বলতে আপনার ছত্রাকনাশক পর্যায়ক্রমে যেভাবে বললাম যে 15 দিন অন্তর পর্যায়ক্রমে ছত্রাকনাশক দেওয়াই লাগবে। আর একটা কথা হলো ফ্লোরা করে একটা ভিটামিন আছে, এই ভিটামিনটাও আপনার 20 দিন অন্তর অন্তর বা 15 দিন অন্তর অন্তর দিয়ে রাখলে ফলটাও হৃষ্টপুষ্ট হবে এবং পরিষ্কার হবে। আর একটা জিনিস আছে বোরন, বোরন দিয়ে রাখলেও চকচকা থাকবে। আর চকচকা না থাকলে আপনি একজন বাজারজাত করলে আপনি যদি এইটার সাথে যদি কিছু আবরণ পড়ে তাহলে বাজারে মানুষ তো কিনবেও না, খাবেও না। হ্যাঁ, কারণ দেখতে আকর্ষণীয় না হলে আকর্ষণীয় হলে খাবে না। এই জন্য ওইগুলা দিয়ে রাখতে হবে এবং ওই বাগানটা একটু সুন্দরভাবে ছত্রাকনাশক দিলে আপনার এই যে মরবে না আর কি। আচ্ছা, এবং আরেকটা জিনিস দেখলাম যে এটা খুব কম জায়গায় দেখা যায়, উপরে নেটিং সিস্টেমটা। নেটিংতে আপনার যেমন বাদুর, চামচিকা আর পাখি এতে যে নষ্ট করে, অতিরিক্ত নষ্ট করে, নেটিং ছাড়া কোনো বাগান করাই সম্ভব না। এক্ষেত্রে কি আপনার কস্টিংটা বেশি হচ্ছে না নাকি? কস্টিং হইলেও তো কস্টিং এর টাকাটা আসতেছে, ওটা না নাহলে তো আমি বাগানই করতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, ওতে কোনো কস্টিং অসুবিধা হয় না, কারণ কস্টিং এই বাগানটা ঘেরতে হয়তো আমাদের 15-20 হাজার টাকা খরচ হয়েছে। কিন্তু এটা এককালীনই, আপনার তার কোনো পরে খরচ না, খরচ আছে। এই নেটগুলো আর কি আর একটু শক্ত নেট হলে ভালো হইতো। এই নেটগুলো আপনার 1 বছর বা 2 বছর ব্যবহার করা যায়। এই বিষয় নিয়েও কিন্তু আপনার কাছ থেকে আরো তথ্য জানবো। হ্যাঁ, 1-2 বছর ব্যবহার করা যায়, এরপরে আবার এত অসুবিধা হয় না। এই খরচে আমার যে লাভ, এতে সমস্যা হয় না। লাভ হইলে খরচ হবেই, খরচটা তো খরচের ভিতরেই ধরে দেই। আঙ্কেল, আপনি যেহেতু বলেন খরচপাতি হিসাব এবং লাভ লস নিয়েও তো আমরা কথা বলবো, তবে বিরতির পর। জি, সময় হয়ে গেছে আরো একটি বিরতি নেবার। আরটিভি নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠান থেকে নিয়ে নিয়েছি ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আরটিভি নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠানে। দর্শক, আপনাদের জন্য এখন থাকছে কৃষি বাজার সেগমেন্ট। আপু, আপনার এই রাজৌর উপজেলার কৃষি চিত্রটা কেমন এবং কুল চাষ আসলে এখানকার চাষীদের জন্য কতটুকু সম্ভাবনাময় এবং কি কি সাপোর্ট দিচ্ছেন? ধন্যবাদ আপনাকে। রাজৌর উপজেলাতে আসলে আমাদের এখানে বিভিন্ন ধরনেরই ফসল আবাদ হয়। এর মধ্যে হচ্ছে যদি আমি ফলের ক্ষেত্রে বলি, সেখানে হচ্ছে ফলের বাগান করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যদি আমি কুল বাগানের হচ্ছে কথা বলি, আমাদের রাজৌর উপজেলাতে মোট 470 হেক্টর হচ্ছে আমার ফলের বাগান রয়েছে। এর মধ্যে প্রায় 32 হেক্টর জমিতে আমরা কুল হচ্ছে চাষ হচ্ছে। আমরা আজকে আসলে এখানে বদরপাশা ইউনিয়নে এসেছি। এই ইউনিয়নে আমাদের 2 জন উদ্যোক্তা কৃষক এবং আমি বলবো যে আদর্শ কৃষক রয়েছেন, আবুল বাশার মিয়া এবং হচ্ছে নান্নু মাতুব্বর। তো ওনারা 2 ভাই মিলে আমাদের হচ্ছে উপজেলা কৃষি অফিসে আসেন এবং ওনাদের ছিল যে এই ধরনের নিচু জায়গায় কিভাবে হচ্ছে ফসল আবাদ করা যায়। তো তখন আমরা ওনাদেরকে পরামর্শ দিই যে হচ্ছে সর্জন পদ্ধতিতে, বিশেষ করে যে জায়গাগুলোতে নিচু থাকে সেখানে সর্জন পদ্ধতিতে ব্যবহার করলে কিন্তু ফল বাগান করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এবং আমাদের পরামর্শে এবং তখন হচ্ছে আমাদের বরিশাল সহ 7 জেলা কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় আমরা ওনাদেরকে চারা, সার এবং হচ্ছে কীটনাশক এগুলো দিয়ে হচ্ছে সহযোগিতা করি। পাশাপাশি আমাদের যিনি উপসহকারী কৃষি অফিসার আছেন মোহাম্মদ রুহুল আমিন মিয়া, উনি সার্বক্ষণিকভাবে ওনাদেরকে পরামর্শ দিয়ে গিয়েছেন এবং তারই ধারাবাহিকতায় মূলত ওনাদের এখানে 1 একর জমি রয়েছে। এই 1 একর জমিতে ওনারা প্রায় হচ্ছে 250-র মতো হচ্ছে কুলের চারা হচ্ছে লাগিয়েছেন
এবং সেখান থেকে গত বছরের যে চিত্রটা সেটি হচ্ছে প্রায় সেখান থেকে 5 লাখ টাকার মতো হচ্ছে ওনারা কুল বিক্রি করেছেন। তো আমরা ওনাদের সাথে যখন আলাপ করলাম যে আসলে আপনাদের খরচটা এখানে কেমন হচ্ছে, তো ওনারা বললেন যে ওনাদের প্রায় সব মিলিয়ে 2 লাখ টাকার মতো হচ্ছে খরচ হয়েছে, এবং যেটা আমরা যদি হিসাব করি তখন দেখা যাবে যে প্রায় 3 লাখ টাকার মতো কিন্তু ওনারা হচ্ছে লাভ করছেন। তো আমি মনে করি যে ওনাদের দেখা দেখি এলাকায় কিন্তু বেশ ব্যাপকভাবে সাড়া পড়েছে এবং অনেকেই এখন কুল চাষ করতে আগ্রহী হচ্ছে, এবং আমরা আমাদের কৃষি বিভাগের পক্ষ থেকে সার্বক্ষণিক তাদেরকে পরামর্শ দিয়ে সহযোগিতা করছি। কৃষকদের আগ্রহ কেমন দেখছেন, এবং আসলে ওনাদের এই কৃষিতে যেন কুল চাষে আরো বেশি সম্প্রসারণ হয় সেটার জন্য আর কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে? আমরা যেহেতু কৃষি বিভাগের পক্ষ থেকে সবসময় চেষ্টা করি তাদেরকে বিভিন্ন পরামর্শ দিয়ে সহযোগিতা করার জন্য, তো সেক্ষেত্রে যখন আমরা একটি প্রদর্শনী স্থাপন করি, তো প্রদর্শনী স্থাপনের মাধ্যমে কিন্তু সবচেয়ে বড় সুবিধা যেটা, যেমন আপনি দেখতে পাচ্ছেন এখানে আমাদের রাস্তার পাশে এই প্রদর্শনীটি ছিল, এটি দেখে যখন অনেক কৃষক যায়, বিশেষ করে আজকালকার তরুণ উদ্যোক্তা, তাদের মধ্যে কিন্তু খুব আগ্রহ তৈরি হয়, এবং তারা এটা দেখে যখন আমাদের এই আদর্শ কৃষকদের সাথে পরামর্শ করে, আমাদের উপসহকারী কৃষি অফিসারদের সাথে পরামর্শ করে, আমাদের কৃষি বিভাগের অর্থাৎ সবার সাথে যখন এটা পরামর্শ করে এই বিষয়গুলো নিয়ে, তখন কিন্তু ওরা যখন লাভ ক্ষতির একটা হিসাব করে, এবং তখন দেখা যাচ্ছে যে হ্যাঁ, কুল চাষ করে তাদের হচ্ছে এখান থেকে যথেষ্ট টাকা হচ্ছে, লাভ হচ্ছে, এবং এখানে খুব বেশি পরিচর্যার কিন্তু ওইভাবে প্রয়োজন পড়ে না। একটু সময় মতো যদি আমরা পরিচর্যা করতে পারি তাহলে কিন্তু এখান থেকে ভালো ফলাফল হচ্ছে পাওয়া সম্ভব। আঙ্কেল, আপনার এই বাগান থেকে যে কুল উৎপাদন হচ্ছে এগুলো কি আপনি লোকাল বাজারে দিচ্ছেন নাকি ঢাকার বাইরেও দিচ্ছেন, মানে ঢাকার ভিতরেও দিচ্ছেন? না, আমি এখানে আমাদের তো এখানে মার্কেট আছে টেকেরাডে, রাজুরে, আমার এই লোকাল মার্কেটে আড়ত আছে, সে আড়তে আমি মাল বিক্রি করি। এগুলো কি ঢাকার মধ্যে যাচ্ছে না? ঢাকার মধ্যে যাচ্ছেন, ঢাকার মধ্যে যাওয়ার দরকার করেন, আমাদের এখানেই চলতেছে, মানে এখানেই আপনি দিয়ে শেষ করতে পারছেন? ঢাকায় গেলে তো আমার কষ্ট খরচ আরো বাড়বে। আচ্ছা, তো আমি ঢাকায় যাওয়ার দরকার নাই, তো আমার টেকেরাডে রাজুরে আমার অনেক কুলের বিক্রি ভালো আছে, এবং এখানে আইসা আপনার যে এরা আছে, এরা তো যে পাইকার আছে, এরা আপনি তুইলে নিয়ে যায়, তুইলে নিয়ে আমার সমস্যা হয় না। আচ্ছা, মানে আপনার কোনো ঝামেলা পোহাতে হচ্ছে না? ঝামেলা কম হয়। আচ্ছা, যে সময় অতিরিক্ত পাকে বেশি হয় ওই সময় আমি তুইলা বাজারে বিক্রি করি, আর যদি অতিরিক্ত না হয় তাহলে দিনের দিন ওই আজকেও তুলতেছে লোক আছে, ওরা ওই তুইলা নিয়ে যায়, ওজন দিয়ে দিয়ে টাকা দিয়ে আসছে। আচ্ছা, বছরে তো একবারই ফলন হয় নাকি? হ্যাঁ, বছরে কুল একবারই হয়। তো কতদিন পর পর আপনি হারভেস্ট করেন? আমি ডেইলি হারভেস্ট করি। ডেইলি? আচ্ছা, প্রতিদিন চলে, পাকা দিলে প্রতিদিন চলে। আর প্রতিদিন কেমন পরিমাণে আপনি বাজারে দিচ্ছেন তাহলে? ধরেন প্রতিদিন কোনো যে সময় বেশি উঠে, হয়তো প্রথম 1 টেরে বা 2 টেরে বা 2 মণ 5 মণ এরকম 10 মণ পর্যন্ত, 10 মণ 15 মণ পর্যন্ত আমি বাজারে দিতেছি। দেখা যায় যে পাইকারির এক দামে কিনে নিয়ে যায়, আবার বিক্রি হয় বাজারে কিন্তু অন্য দামে, তো সেই ক্ষেত্রে আপনি কেমন দামে আসলে বিক্রি করছেন? হ্যাঁ, আমার এখান থেকে পাইকাররা কিনে নেয় 100 টাকা এই বছরে, আর গত বছরে নিচে 50 টাকা 60 টাকা কেজি, আর আগের বছরে নিচে 80 টাকা 70 টাকা, এরকম এক এক বছর এক এক ধরনের দাম। আর ওরা বিক্রি করে এই বছরে 100 টাকা নিলে ওরা 120 টাকা বা 30 টাকা বিক্রি করে। এই জেনারেশনের আছে অনেকে তো আসছে উদ্যোক্তা হতে, নতুন নতুন কৃষিতে তারা অবদান রাখছে, এবং যারা আমাদের খামারিরা আছে, আপনার কি মনে হয় যে কুল চাষ যদি কেউ করে তাহলে কি তারা আসলেই লাভবান হতে পারবে? আসলে আমি লাভবান হয়েছি, তারা লাভবান হতে পারবে না কেন? আমি যেভাবে করছি এই পদ্ধতিতে যদি তারা করে তাহলে তারা অবশ্যই লাভবান হতে পারবে। যদি তারা সরজান পদ্ধতিতে করে বা ডালা করে, এই যে আমি এখন বর্তমানে এই যে আবার শুরু করছি, আমার তো লাভ হয়েছে দেখেই আমি এইগুলা শুরু করছি, নাহলে তো আমি এইটাই বাদ দিয়ে দিতাম। এবং এই বছর আপনি বেশ ভালো দাম পেয়েছেন। হ্যাঁ, এই বছর আমি অনেক ভালো দাম পেয়েছি, আর এই বছর আরো বেশি লাভ আশা করি। আচ্ছা, এই যে তাহলে আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই, এখন আপনার তো একটা খরচ আছে, এই যে বললেন নেটিং এর একটা খরচ যায়, আপনার এখানে লেবার আছে, তারপরে সব মিলে একটা খরচ, তো এটার বাহিরে আপনার যদি বছর শেষে একটা লাভের আমি কথা জানতে চাই, কেমন লাভ করেন এখান থেকে? আপনার এই যে 1 একর জায়গা আমরা করছি, আমি করছি 1 একর জায়গা, গত বছরে আমার 5 লক্ষ টাকা বিক্রি আসছে, আর 5 লক্ষ টাকা বিক্রি আমার 2 লক্ষ টাকা খরচ, 3 লক্ষ টাকা আমার লাভ হয়েছে। বাপরে, এটা তো মানে কি বলবো, লাভে লাভ। আর এই লাভ হয়েছে এই জন্য আমি এই আর এক একর আবার শুরু করছি। আর যদি এটা ইনভেস্টমেন্টটা তো প্রথমেই হয়ে যায়, আপনার তখন কেমন আপনি না, ইনভেস্ট করেছেন? ইনভেস্ট প্রথমে হয় না, প্রতি বছরই ইনভেস্ট হয় কম, কিন্তু প্রথম বছর চারায় তো কম দাম,
চারায় তো অত বেশি দাম না, যেমন 50 টাকা পিস, 40 টাকা পিস বা 30 টাকা পিস, চারার বেশি দাম না। খরচ হলো আপনার বদলায়, নিজে যদি একটু শ্রম দেওয়া যায়, সাথে বদলা নেওয়া যায়, খরচ অনেক কমে আসে। আঙ্কেল, আপনি তো বললেন যে কুল বাগান ছাড়া আপনার আরো ফসল হয়তো আপনি আবাদ করছেন, হ্যাঁ। তো আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? এবং কুল বাগান নিয়ে আসলে আমি স্পেসিফিকভাবে জানতে চাই, কারণ যেহেতু আপনাদের এই উপজেলাতে কিন্তু এখন শুরু করছে কৃষকের আস্তে আস্তে, আপনার কি মনে হচ্ছে? শুরু করলে কুল বাগানে অনেক লাভবান, কারণ আমি যে বাড়তি ফসল করছি সেই বাড়তি ফসলে আপনার আগাছা হয়, অনেক আগাছা হয়। কুল বাগানে আগাছায় কিছু করতে পারে না, কারণ কুল বাগানের আগাছা তো নিচে পড়ে থাকে। ওখানে যদি একটু ঘাস মারা ওষুধ দেয় তাও চলে, আর ওষুধ না দিলেও কুল বাগানে কোনো ঘাসের সমস্যা নাই, বদলা কম লাগে, খরচ কম। কিন্তু অন্য ফসলে ওই যে আমি ওইখানে অন্য ফসল করছি বা ধান করি, পাট করি, প্রতিটা ফসলে ঘাসের অভাব নাই। আপনার ওখানে বদলা নিতে নিতে খরচ করতে করতে কিছুই থাকে না। কিন্তু কুল বাগান আমি অনেক লাভবান, যা আছে নেট দেই, যে নেট দিলে নেটের খরচ, সব কিছু খরচ মিলে আমাদের তাও যদি একে করে 3 লক্ষ টাকা লাভ থাকে তা যথেষ্ট লাভ। আপনার 10 বিঘা 20 বিঘা জমি করেও 3 লক্ষ টাকা লাভ করা যায় না। আপনার এই সাফল্য অব্যাহত থাকুক আঙ্কেল, আপনার জন্য অনেক অনেক শুভকামনা, ভালো থাকবেন। ওকে, ধন্যবাদ। সফল হতে হলে পরিশ্রম আর ধৈর্যের কোনো বিকল্প নেই। তারই একজন উদাহরণ আজকের আমাদের এই কৃষক। তিনি কিন্তু এই নিম্ন অঞ্চলেও এই জমিকে কাজে লাগিয়ে কুল বাগান গড়ে তুলেছেন এবং সেই সাথে প্রতি বছর এই কুল বাগান থেকে তিনি একটা বিপুল পরিমাণের অর্থ লাভ করতে পারছেন। দর্শক, আপনারা যারা সফল কৃষক বা খামারি আছেন, আপনাদের সফলতার গল্প যদি RTV পর্দায় তুলে ধরতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে 018781840777। আমি ফারজানা আফরিন পূর্বা আজকের মতো বিদায় নিচ্ছি RTVর নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠান থেকে। দেখা হবে নতুন কোনো সফলতার গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।